জুলাই গণহত্যায় জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে। রাজউক পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির দায়ে হাসিনা সহ পরিবারের বিরুদ্ধে ৬ মামলা। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে করা রিট উচ্চ আদালতে খারিজ। সুপ্রিম কোর্টের মতামতে শপথ নেয় বিতর্ক না থাকার পর্যবেক্ষণ। ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাটডাউন। চাকুরিতে পুনর্বহাল চেয়ে ফের সচিবালয়ের সামনে ট্রেইনি সাব ইন্সপেক্টরদের বিক্ষোভ। এবং ১২৩ শহরকে পেছনে ফেলে আজও বায়ু দূষণের শীর্ষে ঢাকা। সূক্ষ্ম বস্তুকণা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। সবুজায়ন ও জলাশয় বাড়ানোর তাগিদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। জুলাই আগস্ট অভ্যুত্থানে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, গুমের ঘটনায়ও তথ্য প্রমাণ মিলেছে। এসব ডকুমেন্টের সত্যতা যাচাইয়ে সিআইডির মাধ্যমে ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। তথ্য দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন সংস্থার কাছ থেকে অসহযোগিতার অভিযোগ করেন প্রসিকিউটররা। সিআইডিকে এটা ফরেনসিক রিপোর্ট দেওয়ার জন্য একটা নির্দেশনা চেয়ে একটা পিটিশন মুভ করেছিলাম। সেই পিটিশনে আমরা আমাদের প্রাপ্ত তথ্যগুলো ওরা সার্টিফিকেশন দেবে। সেই ক্ষেত্রে ওনারা যদি কারো বিশেষ কোনো ব্যক্তির নাম বলে থাকেন, সেটা কোনো বিশেষ ব্যক্তির না, আসলে ওভারঅল সমস্ত এভিডেন্সের ব্যাপারেই আমরা পার্ট করে তাদের কাছ থেকে ডিজিটাল ফরেনসিকের টেস্টের জন্য আমরা সেখানে পাঠাচ্ছি। এই পর্বে কোর্টের কাছ থেকে আদেশ নিয়েছি। ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট গ্রহণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানা, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং 2 মেয়ে আজমিনা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এছাড়া ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেয় শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ কয়েকজনের বিরুদ্ধে আরও 3টি মামলা করেছে দুদক। এর মধ্যে একটি মামলায় আসামি করা হয়েছে শেখ রেহানার মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিককে। অন্তর্বর্তী সরকারকে বৈধ উল্লেখ করে সংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে এই পর্যবেক্ষণ দেন। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকার যে শপথ নিয়েছেন তা বৈধ, আর দেশের জনগণও এ সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, কাজেই এ নিয়ে বিতর্ক থাকতে পারে না। শপথ গ্রহণকে চ্যালেঞ্জ করে সম্প্রতি রিট করেন আইনজীবী মহসিন রশিদ। গত 8 আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত নিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের দুর্নীতির খবর নিয়ে যখন আলোচনা তুঙ্গে, সরব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। ঠিক তখনই খবরের শিরোনাম হয়ে সামনে এলেন হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। শেখ হাসিনার উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান এক দাতব্য সংস্থায় 2.5 লাখ পাউন্ড দান করে টিউলিপ সিদ্দিকের পর আলোচনার মোড় নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন। যুক্তরাজ্যের রাজা 3য় চার্লসের হাত ধরে গড়ে ওঠা দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি। এ সংস্থাকেই বিশাল অঙ্কের অর্থ দান করেছেন সায়ান। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বলছে, শেখ হাসিনার উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান এবং তার পরিবারের সদস্যরা বর্তমানে দুর্নীতি দমন কমিশনের তত্ত্বাধীন রয়েছে। এছাড়াও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU গত বছরের অগাস্টে সালমান, সায়ান এবং পুত্রবধূ শাহজরে রহমানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে।
শনিবার যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রিত সংবাদপত্র দ্য মেইল অন সানডে জানিয়েছে, টিউলিপের পরিবারের সাথে সায়ান এফ রহমানের সম্পর্ক বেশ পুরনো। টিউলিপের মা শেখ রেহানা ও খালা শেখ হাসিনা যখনই লন্ডনে যেতেন তখন কোনো ধরনের ভাড়া না দিয়েই সায়ানের 1,30,00,000 পাউন্ডের বাড়িতে থাকতেন। দ্য মেইল অন সানডের তথ্য মতে এ বাড়িটির মালিক সায়ান এফ রহমানের একটি অফশোর কোম্পানি। সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ 3 দফা দাবিতে ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। গণ অনশনের দ্বিতীয় দিনে সকালেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোতে তালা লাগায় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। এরই মধ্যে অসুস্থ হয়ে অনশনরত শিক্ষার্থীদের একাংশ হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে রোববার সন্ধ্যায় শিক্ষার্থীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কোষাধ্যক্ষ। মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করে আমাদের কাছে পাঠিয়েছে, কিন্তু সেই চিঠিটি অনেকটাই অস্পষ্ট। যেহেতু চিঠিটি অস্পষ্ট, সেহেতু আমরা একটি সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে কিভাবে চিঠিটি হবে, সেই চিঠিটি কিভাবে হলে আমরা সন্তুষ্ট হব তার একটা ড্রাফট রেডি করেছি। 1 ঘন্টার মধ্যে যদি চিঠি নবায়ন করে না পাঠায় তাহলে আমরা সচিবালয়ে মুখী পদযাত্রা করব। এই 4টি দাবির প্রতি শিক্ষক সমিতি সর্বাত্মক একাত্মতা পোষণ করছে। এ নিয়ে আরও জানাতে সচিবালয়ের সামনে থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুনতাসির মামুন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিবেন তিনি। মামুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ অবস্থা আমাদের জানাবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদের নিজ ক্যাম্পাস থেকে র্যালি নিয়ে কিন্তু চলে এসেছে সচিবালয়ের সামনে, এবং সচিবালয়ের সামনে এসে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন তাদের 3টি দাবি যদি মেনে না নেওয়া হয় তারা এখানেই অবস্থান করবেন। এবং যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে অনেক অসুস্থ শিক্ষার্থীরাও এখানে এসেছেন, এবং তাদের কিন্তু 3টি দাবির মধ্যে অন্যতম একটি দাবি হলো তাদের যে ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাস যেটি আছে সেটি এই যে সংস্কারের কাজ, সেই সংস্কারের কাজ যেন সেনাবাহিনীর কাছে দেওয়া হয়, সেই প্রত্যাশা তারা করেছেন। এবং আমার কিছু প্রত্যক্ষদর্শী রয়েছেন, একটু আমরা তাদের কাছে জিজ্ঞাসা করব যে আসলে আপনাদের ক্যাম্পাসের মূলত 3 দফা দাবি নিয়ে আজকে আপনারা সচিবালয়ে এসেছেন, কি কি কারণ ছিল, সেই 3 দফা দাবিগুলো কি কি ছিল? আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল থেকে আজকে পর্যন্ত যে অনশনে আমরা আছি, সেই অনশনের মূল কারণ হচ্ছে আমাদের 3টা দাবি। যে 3টা দাবি হচ্ছে আমাদের প্রশাসন এবং আমাদের শিক্ষা উপদেষ্টাদের সাথে আমাদের প্রথম যে দাবি সেটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস যেটা আছে কেরানীগঞ্জে, ওই ক্যাম্পাসের কাজ দ্রুত সময়ের মধ্যে যাতে সেনাবাহিনী হাতে হস্তান্তর করা হোক এবং সেটার একটা কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক। সেটা এখনো পর্যন্ত দৃশ্যমান না, যেটার জন্য আমরা আজকে সচিবালয়ের সামনে এসেছি। আর আমাদের দ্বিতীয় যেই দাবি ছিল সেটা হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরান ঢাকার যে 2টি আবাসন হল আছে, সেই 2টি হলের কাজ খুব দ্রুত সম্ভব শুরু করা এবং শেষ করা। আর যতক্ষণ পর্যন্ত না আমাদের হলের কাজ শেষ হচ্ছে ততদিন পর্যন্ত যে শিক্ষার্থীরা আছে তাদের প্রায় 70% শিক্ষার্থীদের যাতে আবাসন ভাতা দেওয়া হয়। এই 3টা মূল দাবি নিয়ে হচ্ছে আমরা মূলত অনশন শুরু করেছি। এখন আমরা আশা রাখবো আমাদের শিক্ষা উপদেষ্টা যিনি আছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, উনি আছে আমাদের এই দাবিগুলো মেনে নেবেন এবং মেনে নিয়ে আমাদেরকে দ্রুত সময়ের মধ্যে ওনাদের সিদ্ধান্ত জানিয়ে আমাদের এই অনশনটা উনি ভাঙবেন। কিছুক্ষণ আগে দেখলাম যে আপনাদের শিক্ষার্থীর একটা মহল কিন্তু আসলে আপনাদের সাথে সংহতি প্রকাশ করে এখানে এসেছেন, তো এই বিষয় নিয়ে আসলে আপনারা কি বলবেন যে শিক্ষকরাও কিন্তু আপনাদের সাথে সংহতি প্রকাশ করেছেন? আমাদের শিক্ষকরা আমাদের সাথে সংগতি প্রকাশ করেছে ঠিক, কিন্তু এখানে কোনো একটা অদৃশ্য বাধা আছে, যেটা বাধার কারণে আমাদের এই দাবিগুলো হচ্ছে আদায় হচ্ছে না। তা আমরা চাই ওই অদৃশ্য বাধাটা যাতে না থাকুক, সেটার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মূলত আমরা এই অনশনটা করছি। আমাদের শিক্ষকদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই বা আমাদের কোনো শিক্ষকদের সাথে আমাদের কোনো খারাপ সম্পর্ক নেই, কিন্তু আমরা চাইতেছি আমাদের এই ক্যাম্পাসের কাজটা দ্রুত সময়ের মধ্যে যাতে আদায় হয়। মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। শিক্ষা উপদেষ্টা সহ সরকারি উচ্চ মহলের যারা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিতে পুনর্বহাল দাবিতে সচিবালয়ের সামনে দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশের 40তম ব্যাচের ক্যাডেট সাব ইন্সপেক্টররা। দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনকারীরা বলেন তাদের বিরুদ্ধে আনা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সঠিক নয়। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট।
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গেল বছরের নভেম্বরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম এসআই ক্যাডেট ব্যাচের 321 প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়। নাস্তা না খেয়ে মাঠে হইচই করা এবং প্রশিক্ষণ চলাকালে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। চাকরি ফেরত পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষানবিশ উপপরিদর্শকরা। গেল 6 জানুয়ারি অবস্থান নেন সচিবালয়ের সামনে। স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে তখন কর্মসূচি স্থগিত করেন তারা। বেঁধে দেওয়া সময়ে কোনো অগ্রগতি না হওয়ায় সোমবার সকাল থেকে সচিবালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন অব্যাহতি পাওয়া এসআইরা। সিনিয়র সচিব স্যারের আশ্বাসে এক বুক আশা নিয়ে আমরা বাসায় ফিরে গিয়েছিলাম যে নিশ্চয়ই আমাদের বিষয়ে কোনো পজিটিভ সিদ্ধান্ত আসবে। সেই অপেক্ষাতে আমরা টানা 6 দিন অপেক্ষা করেছি, কিন্তু আপনারা জেনে থাকবেন আসলে আমাদেরকে নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো সিদ্ধান্ত এখনো পাইনি। এখন পর্যন্ত আমরা প্রত্যক্ষ কোনো কার্যক্রম দেখতে পাইনি, বিধায় আজকে আমরা আবার পুনরায় এখানে মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অস্বীকার করে আন্দোলনকারীরা বলেন তারা বৈষম্যের শিকার। গতকাল আপনি জানেন যে 12 তারিখ শেষ হয়েছে, কিন্তু আমরা কোনো ফলাফল আশানুরূপ কোনো ফলাফল পাইনি। তাই আজকে 13 তারিখ আমরা আবার আমাদের এইখানে কর্মসূচিতে আবার অব্যাহত রাখছি। আমরা সবকিছু করার পর তারপর 1.5 মাস অপেক্ষা করে তারপর আমরা এখানে মানববন্ধন আসছি। তবু আমরা এখানে কোনো রকম বিশৃঙ্খলা করছি না, আমরা সুন্দর মতো দাঁড়িয়ে এখানে আমাদের দাবি আদায়ের জন্য মানববন্ধন করছি। এই বিষয়ে দ্রুতই প্রতিকার দাবি করেন তারা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ভারত থেকে সুবিধা পেতেই হাসিনা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া দিতে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, মৃত্যু, হত্যা ও রক্তের মধ্যেই থাকতে পছন্দ করতেন শেখ হাসিনা। তাই তো গত প্রায় 16 বছর বিচারিক দুঃশাসন দেখেছে বাংলাদেশ। রিজভী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার হলেও তারা ফ্যাসিবাদের দোসরদের অপসারণে বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না। সুচিকিৎসার ব্যবস্থা করা, উন্নত চিকিৎসার ব্যবস্থা করা, কিন্তু এমন এক দানবী রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, মানে মৃত্যু, হত্যা, রক্ত এর মধ্যেই থাকতে তিনি ভালোবাসতেন। রক্তের গন্ধ যেন তার কাছে ছিল সবচাইতে প্রিয় গন্ধ। তার কোনো জবাবদিহি তো ছিল না। সে জানে আমাকে কারো কিছু জবাবদিহি করতে হবে না, কারো প্রশ্নের উত্তর দিতে হবে না, আমাকে ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের কাছে যেতে হবে না। তাই আমি যা করব, যা বলবো সেটাই সব শেষ কথা। বাংলাদেশ থেকে পোশাক ও ওষুধজাত পণ্য নিতে ব্রাজিলকে অনুরোধ করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দলটির নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ তথ্য জানান। এ সময় বিএনপির সঙ্গে জামাতের কোনো বিরোধ নেই বলেও দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন উবায়দুল হক মারুফ। সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এ সময় দলের আমির সহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। সাক্ষাৎ শেষে জামায়াত ইসলামী ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাদের আগ্রহের কথা জানান ব্রাজিলের রাষ্ট্রদূত। The Brazilian embassy. We have agriculture, we have pharmaceuticals, we have education, we have culture, and all of this is already on the move. Okay, our bilateral relationship is in very good shape. দলটির নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বাংলাদেশে ব্রাজিলের বিনিয়োগ বাড়াতে আহ্বান জানিয়েছে জামায়াত। বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, গার্মেন্টস এই সমস্ত বিষয় ব্রাজিলে যেতে পারে, সেগুলো আরও কীভাবে বেশি করে রপ্তানি করা যায়। অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রিতে ব্রাজিল যেন ইনভেস্ট করে বাংলাদেশে, আমরা সেই রিকোয়েস্টই করেছি। এ সময় বিএনপির সঙ্গে তার দলের কোনো বিরোধ নেই বলেও দাবি করেন নায়েবে আমির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। 123 শহরকে পেছনে ফেলে আজও বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। এতে অতি ক্ষুদ্র বস্তুকণা মানমাত্রার চেয়ে
35 গুণ বেশি। গত 2 বছরে বায়ু দূষণ 26 ভাগেরও বেশি বেড়েছে বলে জানিয়েছেন পরিবেশবিদরা। দূষণ কমাতে সবুজায়ন ও জলাশয় সৃষ্টির তাগিদও দেন তারা। আর চিকিৎসকরা বলছেন, বাতাসের ভারী ধাতু ও সূক্ষ্ম বস্তুকণা শ্বাসকষ্ট, স্নায়ুজনিত সমস্যা ও ক্যান্সার ঝুঁকি বাড়াচ্ছে। উষা ফেরদৌসের রিপোর্ট। বেঁচে থাকার জন্য ঢাকাবাসী দৈনিক যেই 2000 লিটার বাতাস গ্রহণ করছেন তার পুরোটাই দূষিত। বায়ু দূষণের জন্য ইটভাটা 56%, যানবাহনের ধোঁয়া 28% এবং সড়ক ও মাটি থেকে সৃষ্ট ধুলা 16% দায়ী। ধুলাবালির কারণে আমরা তো চলতেই পারতাছি না, আমাকে চলাফেরা খুবই কষ্ট হইতেছে। ধুলাবাল থাকলে তো শ্বাসকষ্ট আকটিভে, ধুলাবালির কারণে আমার সমস্যা হয়। ধুলাবালি অবস্থা আমাদের সাধারণ মানুষের অনেক কষ্ট হয়, বসত বাড়িতে ধুলাবালি ঢুকে যায়। নাক মুখ জ্বালাপোড়া করা, শ্বাসকষ্ট, অ্যালার্জি সমস্যা, দুর্বলতা, মানসিক অস্থিরতা, চর্মরোগ ও ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। স্বাস্থ্য যুগের মধ্যে আমাদের যেটা বলি যে লাং ক্যান্সার, সিওপিডি, নিউমোনিয়া, অ্যাজমা, তারপরে ডিপিএলডি একটা ডিজিজ আছে, ডিপিএলডি আর কিছু ডিজিজ আছে ডিপিএলডির মধ্যে অকুপেশনের সাথে। এই যে ডাস্টগুলি নিচ্ছে, নেওয়ার ফলে তারপর তাদের দেখা যাচ্ছে ফুসফুসে এক ধরনের চেঞ্জ হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসা সাময়িকী ল্যান্সেটের প্রতিবেদনে দেখা গেছে 20 প্রতি 6টি মৃত্যুর মধ্যে একটির জন্য দায়ী বায়ু দূষণ। আর বাংলাদেশের ক্ষেত্রে প্রতি 4 জনের মধ্যে 1 জনের মৃত্যু হচ্ছে বায়ু, পানি ও মাটির দূষণে। রাস্তার ধারে যদি আমরা সঠিক গাছটা যদি লাগাইতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের যে বায়ু দূষণ কিন্তু অনেকাংশে কমাইতে পারি। জলাশয়ের তো জলাশয় অনেক রোল প্লে করে। গত 1 দশকে বাতাসের মান উন্নয়নে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হলেও প্রত্যাশিত ফল আসেনি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। চলমান বিচার ও পুলিশ সংস্কার প্রক্রিয়ায় নিয়োগ, পদোন্নতিতে আমূল পরিবর্তন দেখতে চান সংশ্লিষ্টরা। যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করতে প্রয়োজন সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন, যা দলীয় সরকারের আমলে স্বাধীনতার 54 বছরেও সম্ভব হয়নি। আর সংবিধান সংস্কারকে অর্থবহ করতে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনো বিকল্প নেই বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড বলা হয় জনপ্রশাসন মন্ত্রণালয়কে। বিগত 2009 সালে ক্ষমতায় বসার পর চলতি বছরের আগস্ট পর্যন্ত এই প্রশাসনকে দলীয়করণের মাধ্যমে ক্ষমতায় টিকেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। সরকার কমিশন গঠনের পর প্রতিবেদন প্রকাশের আর বেশি সময় বাকি নেই। এরই মধ্যে কমিশন প্রধান জানিয়েছেন, প্রশাসন ক্যাডার থেকে নিয়োগের হার 75% থেকে নামিয়ে আনা হবে 50-এ। স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার নিয়ে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মতো গঠন করা হতে পারে আলাদা 2টি কমিশন। কিন্তু বিসিএস ক্যাডারের স্বৈরাচারী শাসনামলে সবচেয়ে সমালোচিত হয়েছে পুলিশ বাহিনী। আন্দোলন দমনে বাহিনীটিকে দলীয় গুন্ডা বাহিনীতে পরিণত করে ফ্যাসিস্ট সরকার। বাহিনীর সদস্যদের আবাসন সুবিধা সময়োপযোগী করা ছাড়াও নিয়োগ ও পদোন্নতি সহ বেশ কিছু প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এসপিরা যখন প্রমোশন পেয়ে এডিশনাল এসপি হয় তখন কিন্তু সে 6 গ্রেডে চলে যায়। আর আমরা ইন্সপেক্টরতে যখন এসপি হব তখন কিন্তু আমাদের 9 গ্রেড থেকে 9 গ্রেডই। তো এই যে একটা বৈষম্য, এটা দূর করা খুবই দরকার। ডিপার্টমেন্টাল এএসপি নাই, একটাও নাই, অথচ ডিপার্টমেন্টাল ওসির সংখ্যা অনেক। আমরা চাই যে এই বাহিনীর মধ্যে একটা সমন্বয় থাকে, বৈষম্য যেন বাহিনীতে না থাকে, তাহলে এই বাহিনী স্মুথলি তারা কাজ করতে পারবে, জনগণের দ্বার করে পৌঁছাতে পারবে। বিচার বিভাগে স্বচ্ছতা আনতে প্রথমে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতাদার আহমেদ। বিচারক নিয়োগে আপনাকে স্বচ্ছতা আনতে হবে এবং বিচারক নিয়োগ বিষয়ে একটি আইন, যেটা আমাদের সংবিধানে বলে দেওয়া আছে, যে আইনের কথা বলে দেওয়া আছে, কিন্তু সেই আইন কিন্তু অদ্যাবধি প্রণীত হয়নি। উচ্চ আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। যখন যে দল ক্ষমতাশীল, রাজনৈতিক দলের অভিলাষ বা রাজনৈতিক দলের ইচ্ছা অনুযায়ী বা তারা যে সকল ব্যক্তিকে পছন্দ করেন তাদের পছন্দের ব্যক্তি নিয়োগ লাভ করছেন। এখন অধস্তন আদালতের বিচারকদের চেয়ে নিম্নতর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা যদি উচ্চ আদালতে বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন, সেক্ষেত্রে তো ধরেন উচ্চ আদালতের যে সুপারিনটেনশন কন্ট্রোল, অর্থাৎ ছিল তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ বলে কোনো কিছু কিন্তু থাকবে না। সংবিধান সংশোধন বা পুনর্লেখনের ক্ষেত্রে রাজনৈতিক দলের মতামত ছাড়া সংস্কার ফলপ্রসূ হবে না বলেও মত দিলেন এ আইনজ্ঞ। ইতিপূর্বে আমাদের দেশে অনেক অন্তর্বর্তী সরকার এসেছে, তারাও দেখলাম যে অনেক সংস্কার করেছিল। পরবর্তীতে রাজনৈতিক সরকার ক্ষমতাসীন হওয়ার পরে তারা তাদের সে সকল সংস্কার প্রস্তাব বাস্তবায়ন
করেনি। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা উচিত যে কতটুকু সংস্কার প্রয়োজন এবং কতটুকু সংস্কার তারা অনুমোদন করবেন। বিচার বিভাগকে দলীয় প্রভাবমুক্ত করাই বড় সংস্কার বলেও মন্তব্য করেন ইকতেদার আহমেদ। বিচারকরা সরকার কর্তৃক প্রভাবিত হবেন কেন? MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দেশ বিদেশে আলোচিত HMPV কোভিডের মতো ভয়ঙ্কর নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে অ্যালার্ট দেয়নি, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। সরকারের চিকিৎসার প্রস্তুতি আছে জানিয়ে বিশেষ সহকারী জানান, এটির চিকিৎসায় তৈরি করা হবে আলাদা গাইডলাইন। জানান, এই ভাইরাস কোভিডের মতো ঝুঁকি তৈরি করবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অ্যালার্ট দেয়নি, আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানান তিনি। মোটা দাগে যেটা বুঝতে পারি, এটা একটা সাধারণ ফ্লু বা কমন কোল্ড বলতে আমরা যেটা চিনি সেটাই। এটার কারণ হিসেবে অনেকগুলো ভাইরাস থাকে, তার মধ্যে এই ভাইরাসটি একটি এই ভাইরাস, এবং এই ভাইরাসটি ডিটেক্টেড হচ্ছে দুনিয়া জোড়া, আমাদের এখানেও হয়েছে। এটা দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে ছিল। এইটা কখনোই এখন পর্যন্ত বলা হচ্ছে না যে এটা দিয়ে গুরুতর কোনো শ্বাসযন্ত্রের বা গুরুতর কোনো জীবন হানিকর বা ঝুঁকিপূর্ণ কোনো রোগ তৈরি হয়। মূল কথাটা হচ্ছে এর মহামারী তৈরি করার সামর্থ্য এখনও কেউ বলে নাই। এবার দেশের বাইরের খবর। ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। টানা 6 দিন ধরে দাবানলে পুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনের। প্যালিসেইডসে দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নি নির্বাপনের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এই দাবানল ব্রেন্টউড এবং ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে। আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার বাতাসের গতি ঘন্টায় 110 কিলোমিটারের বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। ইসরায়েলি প্রাণঘাতী হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় 24 ঘন্টায় আরও 28 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক। টানা 15 মাস ধরে চলা এই হামলায় নিহতের সংখ্যা প্রায় 46,600। আহত হয়েছেন লক্ষাধিক মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে শুধুমাত্র গত 5 দিনে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 70 জন শিশু নিহত হয়েছে। এছাড়া তীব্র শীতে ঠান্ডাজনিত রোগের কারণে মৃত্যু ঝুঁকিতে রয়েছে কয়েকশো শিশু। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। জুলাই গণহত্যায় জড়িতদের কল রেকর্ড প্রসিকিউশনের হাতে। রাজুক পূর্বাচলে প্লট দুর্নীতির দায়ে হাসিনা সহ পরিবারের বিরুদ্ধে 6 মামলা। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে করা রিট উচ্চ আদালতে খারিজ। সুপ্রিম কোর্টের মতামতে শপথ নেয়ায় বিতর্ক না থাকার পর্যবেক্ষণ। 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাটডাউন। চাকুরিতে পুনর্বহাল চেয়ে ফের সচিবালয়ের সামনে ট্রেনি সাব ইন্সপেক্টরদের বিক্ষোভ। এবং 123 শহরকে পেছনে ফেলে আজও বায়ু দূষণের শীর্ষে ঢাকা। সূক্ষ্ম বস্তুকণা বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। সবুজায়ন ও জলাশয় বাড়ানোর তাগিদ। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।